আসসালামু আলাইকুম। পরিবর্তন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের পরিবর্তন টিভির ধারাবাহিক যে আয়োজন, সমসাময়িক বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। সমসাময়িক বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো বিভিন্ন আমাদের ধারাবাহিক অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে আইনজীবীদের নিয়ে আমাদের আদালত আঙ্গিনা। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন লক্ষ্মীপুর জেলার আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব এ.কে.এম. হুমায়ুন কবির। আমাদের সাথে রয়েছেন জনাব অ্যাডভোকেট নজির আহমেদ, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং লক্ষ্মীপুর জেলার সিনিয়র আইনজীবী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এবং আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন লাইভ অনুষ্ঠানে জনাব অ্যাডভোকেট হাসিবুর রহমান। আপনাদের সবাইকে আমাদের আজকের এই আদালত আঙ্গিনার আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যে ধারাবাহিক কথা বলছি, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, আমরা যে বিষয়গুলো সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আজকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা কি দেখব? আমরা দেখতে পাচ্ছি যে সমসাময়িক বিষয়ে বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি আলোচিত বিষয়, আলোচনার বিষয়, সেটি হচ্ছে আমাদের দর্শন, যেটি বাংলাদেশকে একটি সারা বিশ্বের দরবারে আজকে বাংলাদেশ একটি অনেকটা দর্শকের দেশ হয়ে যাচ্ছে, এমন একটি অবস্থায় আজকাল আমরা আমাদের দেশটা চলে যাচ্ছে। আমরা যদি একটু তথ্য আপনাদেরকে দিই, সেটি হচ্ছে যে গত জানুয়ারি থেকে এই পর্যন্ত আমাদের দেশে এই পর্যন্ত গণধর্ষণের মোট গণধর্ষণ হয়েছে আমাদের 975টি, এবং এটা হচ্ছে একক দর্শন, এবং টোটাল এই দর্শনের মধ্যে গণদর্শন হয়েছে 208টি, যেটি হচ্ছে পৃথিবীর এটা নজিরবিহীন একটি রেকর্ড তৈরি করেছে সারা বিশ্বে, এবং এটি অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের দেশকে একটি লজ্জার জায়গায় নিয়ে গেছে বলে আমরা মনে করি। তো আমরা আজকে এই দর্শন এবং গণদর্শন বিষয়ে আপনাদের সাথে আইন পাড়ায় আজকে আপনাদের আদালতের যে বারান্দা আমরা অনুষ্ঠান করবো, সেখানে আপনাদের মতামত শুনবো। আপনাদের সেই মতামত অনুযায়ী আমরা আগামী দিনে বাংলাদেশে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আসলে কিভাবে আমরা এখান থেকে বের হতে পারি, বা আমাদের যে করণীয় রয়েছে বা আমাদের দেশের যে করণীয় রয়েছে, যারা আজকে সরকারের দায়িত্ব রয়েছেন বা যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়েছেন, তারা যে কথা বলবেন, যে কাজগুলো করা দরকার বলে আমরা মনে করি, আমরা প্রত্যেকটা জায়গা থেকে সেই মেসেজটা আসলে দিতে চাচ্ছি প্রশাসনকে। তো আমি আসলে কথা না বাড়িয়ে আজকে আপনাদের সাথে এখনই আমরা আমাদের আলোচনা চলে যাচ্ছি। আমি শুরুতে আমি কথা বলতে চাচ্ছি জনাব অ্যাডভোকেট হুমায়ুন স্যারের সাথে, যিনি লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন তিনি আইন পাশায় থেকে মানুষের খেদমত করে যাচ্ছেন, এবং আইনের যে কাজ সেই ক্ষেত্রে তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছেন। হুমায়ুন স্যার, কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হুমায়ুন স্যার কি শুনতে পাচ্ছেন আমায়? উনি মিউট আছেন মনে হয়। হুমায়ুন স্যার, আপনি কি মিউট আছেন? বলেন, শুনতে পাচ্ছি। এবার এখন শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা শুনছি। আমাদের আয়োজক বোধ হয় উনি বোধহয় শুনছেন, পাচ্ছেন না। জনাব মোর্শেদ কামাল সাহেব, আপনি ওখানে নেট আমার মনে হয় স্লো। জনাব মোর্শেদ কামাল সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? বোধহয় নেটওয়ার্ক বোধহয় প্রবলেম দেখা দিয়েছে। বলেন যে নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল, স্ক্রলিং করে থাকলে তাহলে নেটটা ইয়ে করেন।
নেটের প্রবলেম মনে হয়। জি স্যার। হ্যালো স্যার, টেকনিক্যাল সমস্যার কারণে আমি দুঃখিত আন্তরিকভাবে যে আমাদের সমস্যা হচ্ছে আমাদের। হুমায়ুন স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, কিন্তু প্রথম থেকে কি বলছেন ওগুলো শোনা যায় না। না স্যার, আমি বলি নাই, কারণ নেটওয়ার্ক সমস্যা করছে। নেটওয়ার্ক সমস্যার কারণে আসলে সমস্যা হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার এবং আমাদের দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি। স্যার, যে বিষয়টি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আসলে স্যার এই যে সিলেটের যে ঘটনাটা হলো, যেটা একটা গণধর্ষণের ঘটনা হলো, যেটা একটা এবং এটা একটি কলেজের মধ্যে হলো, যারা আগামী দিনে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে সেই ছাত্র সমাজ, যারা এই ঘৃণ্য এবং অপকর্ম ঘটিয়েছে, তারা সবাই মানে গ্রাজুয়েট, কদিন পরে গ্রাজুয়েশন অর্জন করবে। তারা কেউ আসলে ইন্টার লেভেল বা ম্যাট্রিক লেভেলের কেউ নেই এখানে, এসএসসি লেভেলের কেউ নেই, যারা আসলে সবাই হায়ার এডুকেটেড। তো এই যে একটা ঘটনা তারা ঘটালো, দেশে একটা অস্থিতিশীল অবস্থা আজকে তৈরি বলা যায়। আজকে ফেসবুক, ইন্টারনেটে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ঘটনাটা আসলে আপনি কিভাবে দেখছেন স্যার? আসলে কিভাবে মূল্যায়ন করছেন আসলে এই বিষয়টাকে? আমার কিন্তু ভালোভাবে আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি একটু কাইন্ডলি আমার ওই স্যারদের কাছে একটু যান, আমি দেখি আপনাকে করে আমি। আচ্ছা, টেকনিক্যাল সমস্যার কারণে আমরা স্যারের কথা নিতে পাচ্ছি না। আমি একটু অ্যাডভোকেট হাসিফ স্যারের কাছে যাচ্ছি। হাসিফ স্যার, আপনি আমার শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি স্যার, আমি আসলে যেই ঘটনাটি হলো, যেটা আসলে আমরা ফেসবুক, ইন্টারনেট এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে আমরা দেখেছি যে এই ঘটনার জন্য আসলে ছাত্রলীগকে দায়ী করা হলো, যে ছাত্রলীগের নেতা কর্মীরা এই ঘটনাটা করছে। এবং আমরা দেখেছি যে এরপরেই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি তিনি বলেছেন যে এটি তাদের কাজ নয়, তারা করে না, তারা ছাত্রলীগের কেউ নয়। আসলে এই কথা বলে ছাত্রলীগ কি আসলে এই ঘটনার জন্য দায়ী এড়াতে পারে কিনা স্যার, আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। পরিবর্তন টিভির পক্ষ থেকে আজকের এই আলোচনা অনুষ্ঠানের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমার সাথে আছেন আমার পরম শ্রদ্ধেয় বিজ্ঞ সিনিয়র লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং আরেকজন বিজ্ঞ সিনিয়র জনাব অ্যাডভোকেট নাজির আহমেদ। আমি ওনাদেরকেও সালাম জানিয়ে আমার মতামতটা তুলে ধরছি। আসলে আপনি যদি এমসি কলেজের গণধর্ষণের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমি বলবো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম ঘটনা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ঘটছে এবং অন্যান্য জায়গাতে। এর কারণ আমি মনে করি, অন্যতম কারণ, আজকে দীর্ঘ 12 বছরের মতো আওয়ামী লীগ ক্ষমতা। আগেকার দিনে আমরা যখন ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম, তখন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থানের একটা রাজনীতি বলবৎ ছিল। দেখা যেত যে একই হোস্টেলে বা একই হলে ছাত্রলীগ আছে, ছাত্র দল আছে, ছাত্র ফ্রন্ট আছে, ছাত্র ইউনিয়ন আছে, ছাত্র শিবির আছে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ছাত্ররা বা ছাত্র নেতারা হলগুলোতে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবস্থান করত। কিন্তু দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলে আমাদের যে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র, সেটিও প্রতিটা ক্ষেত্রে দলীয়করণ হয়ে গেছে। এই দলীয়করণের ফলে এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা হোস্টেল বলেন, হল, সবখানে ছাত্রলীগের একাধিপত্য। তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার মতো কারো কোনো সংগঠনের অবস্থান নেই, প্রতিবাদ করার মতো কোনো সাহস নেই। আপনারা শুনলে অবাক হবে, এমসি কলেজের ঘটনার পর সেখানে যখন ঘটনা ঘটে,
সেখানকার যারা হল সুপার ছিলেন, হোস্টেল সুপার ছিলেন, হোস্টেলের শিক্ষক ছিলেন, তারা কোনো দায়িত্ব পালন করেনি। এর আগে আমরা যখন বুয়েটে আবরার হত্যার ঘটনা দেখলাম, সেখানেও দেখেছি আমরা একই কর্মকাণ্ড, শিক্ষক এবং ছাত্রলীগ একাকার। শিক্ষকরা বিশেষ করে হলের প্রভোস্ট, হাউস টিউটররা যদি ওনাদের দায়িত্ব পালন করেন সঠিকভাবে, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। কিন্তু আজকে শিক্ষকরাও ভয়ভীতির কারণে হোক কিংবা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার কারণে হোক, ওনারা ছাত্রলীগকে প্রতিরোধ করছেন। ওনাদের কাছে এখন ছাত্ররা ছাত্র নেই, ছাত্ররা ছাত্রলীগ হিসেবে ছাত্রলীগকে ওনারা ছাত্রের কাতারে রাখেন। আমি যে কথাটা বলবো, আমি আজকে ইউটিউবে দেখলাম যে এমসি কলেজের গণধর্ষণের ঘটনার পর কমিশনার সাহেব এখানে শাহপরান থানার ওসিকে পাঠিয়েছেন। ওসি সাহেব জানেন যে হোস্টেলে কারা থাকে, তারা এই ঘটনা করতে পারে। ওসি সাহেব ওই এমসি কলেজ কর্তৃপক্ষের হুকুমের জন্য হোস্টেলে ঢুকতে বিলম্ব করেছেন, গেটে দাঁড়িয়েছিলেন। আর এইখানে আসামিরা সবাই থাকতে যাওয়া। আমি আপনি একটা বিষয় আপনার কাছে ক্লিয়ার মানে জানতে চাচ্ছি, আসলে আপনি বুঝাতে চাচ্ছেন যে ক্যাম্পাসগুলোতে সবগুলো ছাত্র সংগঠনের অবস্থান না থাকার ফলেই একতরফা একটা সংগঠনের আধিপত্যের কারণে এই ধরনের ঘটনা ঘটছে, এটাই তো আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি আচ্ছা, ধন্যবাদ হাসিব ভাই। আমি আপনার কাছে পরে আসতেছি। আমি আবার চলে যাচ্ছি অ্যাডভোকেট হুমায়ুন সাহেবের কাছে। আমি আসলে আপনাকে প্রথম প্রশ্ন করেছিলাম, আপনি কি আমি শুনতে পাচ্ছেন অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি জি, যেটা হাসিব ভাই বললো বা আমরা যেটা জানি, যে আমি আপনাকে প্রশ্ন করছিলাম আসলে এই যে ঘটনাটা ঘটলো এমসি কলেজে, যে ঘটনাটা ঘটলো এবং সেখানে আপনি জানেন যে একটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছে, আমরা বলতে চাচ্ছিলাম যে এই যে ঘটনাটা হলো বা ঘটনাটা যারা ঘটালো তাদেরকে সবাইকে সরকারি ছাত্র সংগঠনের দায়টা তাদের উপর চাপানো হলো এবং ছাত্রলীগের সভাপতি বললো যে এই ধরনের ঘটনার সাথে তারা সেখানে যারা করেছে ছাত্রলীগ বা তাদের নেতাকর্মীরা জড়িত নয়। এবং মিডিয়ার সাথে, তাহলে মিডিয়া কি জাতিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বলে আপনি মনে করেন, না আসলে তারা জড়িত ছিল? স্যার ধন্যবাদ। আজকে যারা আপনারা শুনছেন সবাই আমাকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমি এটা হলো আমাদের কারণে আমাদের সমাজ তথা গোটা জাতি আজকে একটা হয়েছে। স্যার হুমায়ুন স্যার, আপনার ওখানে কথা বোঝা যাচ্ছে না। হ্যালো হুমায়ুন স্যার, কথা বোঝা যাচ্ছে না, আপনার ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে না, সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে, এখন এবার বলেন। এই যে ন্যাক্কারজনক ঘটনা, এটা যে সারা বিশ্বের কাছে আমরা যে নিন্দিত হয়েছি, আসলে আমরা কারণ আমাদের জাতি সারা বিশ্বের কাছে হয়েছে। এই ছাত্র সমাজ আজকে কোন জায়গায় আমরা পৌঁছতাম, একটা সমাজ স্যার আমারও সমস্যা হচ্ছে স্যার, আপনার কথায় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমার মনে হয় আপনি একটু দেখেন স্যার নেটওয়ার্কটা ঠিক। পরবর্তী পর্যায়ে আমি তারপরে আমি আমার স্যার একটু কাইন্ডলি আপনি নেটটা একটু ঠিক করে নেন। আমি এর ফাঁকে চলে যাচ্ছি জনাব অ্যাডভোকেট নাজির আহমদ স্যার, তিনি সেখানে রয়েছেন, আমি স্যারের কাছে যাচ্ছি, আপনি এখান থেকে ঠিক করেন। নাজির আহমদ স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আসসালাম, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পরিবর্তন টিভি চ্যানেলের সাথে সংশ্লিষ্ট
কর্মকর্তা, সাংবাদিক, প্রতিনিধি, বিশেষত আজকের আয়োজক মিস্টার মুর্শিদ কামাল সহ প্রিয় দেশবাসী এবং সুপ্রিয় দর্শক শ্রোতৃবৃন্দ, আমাদের সাথে সংযুক্ত আছেন আজকে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র জনাব হুমায়ুন কবির, সাবেক সভাপতি লক্ষ্মীপুর জেলা বার, এবং আমাদের শ্রদ্ধেয় সম্মানিত হাসিবুর রহমান অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট লক্ষ্মীপুর জেলা বার, এবং ওনাদের বক্তব্য ইতিমধ্যে আমি কিছুটা শুনেছি। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনি সিলেটের স্যার আপনাকে আমি যে কথাটা জিজ্ঞেস করতেছি, যে প্রশ্নটা আপনার প্রতি আমার প্রশ্ন, সেটা হচ্ছে স্যার, আমরা এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো এবং এর আগেও বাংলাদেশে কিন্তু এই ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে এবং বিভিন্ন অপরাধী আমরা দেখেছি, এর থেকে বড় বড় কেলেঙ্কারির সেম ঘটনা আরো ঘটেছে। এবং আমরা দেখেছি যে প্রকাশ্য দিবালোকে একটা মেয়েকে খুন করা হয়েছে গত বছর, বদরুল নামের একজন খুন করেছে একটি মেয়েকে আরো 2 বছর আগে, এবং এই ধরনের আরো অনেক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা এই বছর স্যার একটা জিনিস লক্ষ্য করলাম যে সিলেটে যারা এই দর্শনের সাথে জড়িত এবং গণদর্শন জড়িত, সেখানে সিলেটের আইনজীবীরা সেখানে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছে। তারা কেউই টাকার লোভে পড়ে বা কোন ধরনের প্রভাবের কাছে মাথা নত না করে, কোন প্রভাব প্রতিপত্তির কাছে মাথা নত করে না করে তারা অপরাধীদের পক্ষে দাঁড়ায়নি স্যার। এটি বাংলাদেশের একটা নজিরবিহীন ঘটনা আমরা মনে করি স্যার। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন, যে আসলে এই ধরনের ঘটনা আমাদেরকে উৎসাহিত করবো কিনা স্যার? ধন্যবাদ আপনাকে। মূল্যবোধের অবক্ষয়টা আমাদের দেখতে হবে। যে পর্যায়ে এখন সমাজটা এসছে, শিক্ষা প্রতিষ্ঠানটা জাতির একটা অংশ, মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলনটাই সেখানে মূলত ঘটছে। আমরা যখন ছাত্র ছিলাম আমরা দেখেছি, যখন আমরা বাসে উঠতাম তখন বৃদ্ধ আমাদের বয়স্ক লোকেরা উঠে আমাদেরকে বাসে জায়গা দিতেন, আমরা লজ্জা পেতাম। আমরা যখন বলতাম যে না আপনি বসুন, তখন তারা আশায় এই ধরনের কথা বলতেন যে তোমরা বাবা আমাদের ভবিষ্যৎ, তোমরা বসো, তাহলেই জাতিটা গঠিত হবে, তোমরা বড় হবে, শিক্ষিত হবে। তাহলে সেই যে স্নেহ আন্তরিকতা ছাত্রদের প্রতি, আজকে বোধহয় সেই ছাত্র সমাজ আজকে সেটা হারিয়ে ফেলেছে। জনাব হাসিবুর রহমান উনি বলছেন সহ অবস্থানের কথা। ছাত্র রাজনীতি সবসময় থাকবে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য, সেটা অবশ্যই থাকতে হবে। কিন্তু যদি এককভাবে, যদি একরোখা এক পেশে ধরনের ছাত্র রাজনীতি হয়, তাহলে তার পরিণামটা কি হয় সেটা আমরা সেই ফলাফলটা লক্ষ্য করছি। আপনি যেটা বলছেন আমাদের আইনজীবীদের যে ভূমিকার কথা, আইনজীবীরা হচ্ছে জাতির বিবেক, সেই বিবেকটা দিয়ে আইন পেশাতে তারা নিয়োজিত হয় এবং সেটা প্রমাণ করেছে সিলেটের বারের আইনজীবীরা। আমরা ধন্যবাদ জানাই সকলের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে, আমাদের লক্ষ্মীপুর জেলা আইনজীবীদের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা তাদের বিবেকের কাছে তারা যে দায়বদ্ধতা, তাদের অ্যাকাউন্টেবিলিটি এবং তাদের প্রফেশনাল ইটিকিউইটি, যেটা অপরাধীদেরকে কখনো সহযোগিতা করবে না, বরং ন্যায়ের পক্ষে তারা সংগ্রাম করবে, তারা দাঁড়াবে, সেটা তারা সেখানে প্রমাণ করেছে এবং জাতি তাদেরকে গ্রহণ করেছে। এবং আমরা গর্বিত, আমরা আইনজীবী হিসেবে তাদের ভূমিকাতে আমরা গর্ববোধ করি এবং এটা একটা দৃষ্টান্ত হয়েছে। অপরাধীরা অবশ্যই একটা রেড সিগন্যাল পেয়েছে যে অপরাধ করলে ভবিষ্যতে তারা ফার পাবে না, এবং যেন তেন ভাবে আইনজীবীদের মাধ্যমে অপরাধ থেকে অব্যাহতি নেওয়া, জামিন নেওয়া অথবা যে অ্যাকুইটেড ডিসচার্জ হওয়া তাদের পক্ষে সহজ হবে না, এটা সেখানে প্রমাণিত হয়েছে। ঘটনা প্রবাহ সামনে কোথায় যাবে, বিচার কি হবে সেটা আমরা জানি না, তবে অ্যাপারেন্টলি এখন আপাত ভাবে প্রমাণিত হয়েছে কারা, কোন সংগঠনের লোকজন এই কাজের সাথে জড়িত এবং কারা অপরাধী। ইতিমধ্যে ল এনফোর্সিং অথরিটি চিহ্নিত করেছে এবং ডিএনএ পরীক্ষা অনেকটা এগিয়েছে। ধন্যবাদ। আরো যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ আরো কথা বলবো। আপনি মনে করেন যে আইনজীবীদের এই ধরনের উদ্যোগ বা আইনজীবীদের এই ধরনের কাজ অপরাধীদেরকে অপরাধ করার ক্ষেত্রে নিষ্ক্রিয় করবে এবং বাংলাদেশের অপরাধ করার, এটা আপনি মনে করেন? হ্যাঁ, একটা মাত্রাতে কমিয়ে আনবে, এটা আমি বিশ্বাস করি। তার সাথে হয়তো আরো অনেক কিছু যুক্ত হতে পারে, কিন্তু এটা একটা বিশাল ভূমিকা আমাদের আইনজীবী বন্ধুরা নিয়েছেন, তাদেরকে আমরা মনে করি যে একটা মাইলস্টোন হিসাবে কাজ করবে।
জি স্যার, ধন্যবাদ স্যার। জনাব অ্যাডভোকেট হাসিবুর রহমান স্যার, আপনার কাছে আমি আপনাকে একটু তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে যে দর্শনের যে আইনগুলো সারা পৃথিবীতে রয়েছে, আমি সেগুলো আপনাকে একটু ধারণা দিচ্ছি এবং সেখান থেকে আমাদের আসলে কি করা উচিত সেটা জানাচ্ছি। আপনি জানেন যে রাশিয়াতে দর্শনের শাস্তি হচ্ছে 20 বছর সশ্রম কারাদণ্ড। পোল্যান্ডে হচ্ছে বন্য শুকুরের খাঁচায় দর্শককে ছেড়ে দেওয়া হয় এবং শুকর তাদেরকে ছিঁড়ে খুবড়ে খেয়ে শেষ করা হচ্ছে দর্শনের শাস্তি। আপনি গ্রীসের যে দর্শনের শাস্তি সেটা হচ্ছে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। আমেরিকার মতো একটি আল্ট্রা মডার্ন কান্ট্রি যেখানে দর্শনকে এখানে বলা যায় ওপেন সেক্স একটি দেশ, সেখানে দর্শনের শাস্তি হচ্ছে 30 বছর সশ্রম কারাদণ্ড। আপনি চায়নাতে যদি যান, যারা চায়নাতে, তাহলে আপনি দেখবেন সেখানে দর্শন হচ্ছে যদি কোনো মেয়েকে দর্শন করার পরে মেডিকেল রিপোর্ট তাকে দেওয়া হয় যে সে দর্শিত হয়েছে এবং সে যাকে আইডেন্টিফাই করবে যে আমাকে দর্শন করেছে তাকে কোনো ট্রায়াল ছাড়া, কোনো বিচার ছাড়া তার ফাঁসি কার্যকর। আপনি মালয়েশিয়াতে ফাঁসির যা দর্শকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, উত্তর কোরিয়াতে মৃত্যুদণ্ড এবং মঙ্গোলিয়াতে, একটি ছোট দেশ, এত প্রভাবশালী দেশটা, মঙ্গোলিয়াতে হচ্ছে যে দর্শকের পরিবারের হাতে, যাকে দর্শন করা হয় তার পরিবারের হাতে দর্শককে ছেড়ে দেওয়া হয় এবং তারা তাদের ইচ্ছে মতো তাকে হত্যা করে। এবং মধ্যপ্রাচ্যের বিষয়টা আমরা জানি, মধ্যপ্রাচ্য এবং আপনার এই যে আফগানিস্তানে, সেখানে দর্শককে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে সবার সামনে হত্যা করা হয়। এই আইনগুলো চালু রয়েছে এবং কার্যকর রয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যারা অ্যাডভোকেট হাসিবুর রহমান স্যার আপনার কাছে, যে বাংলাদেশের যে দর্শনের যে আইনগুলো রয়েছে, আপনি কি মনে করেন সে একজন দর্শককে বিচারের ক্ষেত্রে বা তাকে বিচারের মুখোমুখি করে তার আইনের প্রয়োগের ক্ষেত্রে এই আইনগুলো যথাযথ কিনা, এটা আপনি মনে করেন কিনা, বা এটা সর্বোচ্চ শাস্তি আসলে কি, বা সেটা বাংলাদেশে শেষ পর্যন্ত প্রমাণ হওয়ার কোনো সুযোগ আছে কিনা? হাসিব স্যার। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি একটা পরিসংখ্যান দিয়েছেন শুরুতে যে আমাদের এখানে কতটা ধর্ষণের মামলা হয়েছে। সাজার পরিমাণটা আসলে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কিংবা তার চাইতে কম, সেটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেটাকে মুখ্য বিষয় মনে করি না। আমি মুখ্য বিষয় মনে করি যে কয়টা মামলায় সাজা হয়। আমরা যখন আদালতে দেখি একটা ধর্ষণ মামলা ধরেন অনেক দিন চলে, তাছাড়া একটা প্রেক্ষিত আছে, সাক্ষী। প্রত্যেকটা মামলাতে আমাদের দেশে যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে, এখানে সাক্ষী একটা বিরাট বিষয়। এখন আজকে দেখেন এই যে সিলেটের যে ঘটনাটা, এখানে যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে এসে কয়টা লোক সাক্ষ্য দিতে পারে আদালতে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আদালত যদি সাক্ষী না পায় তাহলে আদালত কিসের ভিত্তিতে সাজা প্রদান করবে? কাজে আমি মনে করি আমাদের দেশে রুল অফ ল যেটা সবচেয়ে বড় বিষয়, যে আইনের শাসন। একটা মামলার শুরু থেকে একটা মামলা তদন্ত হয়, তদন্তকারী সংস্থা তদন্ত করে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে বিজ্ঞ আদালত। তারপর মামলাটা বিচারে যায়, চার্জ গঠিত হয়। চার্জ গঠিত হওয়ার পরে সাক্ষী হয়। সাক্ষী হওয়ার পরে উভয় পক্ষে যখন সাক্ষী জেরা হয়, বিচার বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত বা বিচারক বৃন্দ রায় দিয়ে থাকেন। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দীর্ঘসূত্রিতা হয়। দীর্ঘসূত্রিতার ফলে অনেক সাক্ষীকে খুঁজে পাওয়া যায় না। আবার দেখা যায় যে আসামিদের ভয় ভীতির কারণে বা প্রভাবের কারণে অনেকে এসে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে না। তো সাক্ষ্য প্রদান না করলে সেই ক্ষেত্রে আদালত কিভাবে বা কিভাবে সাজা প্রদান? আমি আছি আমরা সামগ্রিক বিষয়গুলোকে আমরা যদি মূল্যায়ন করি, আমাদের এখানে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাকে নিরপেক্ষভাবে আইনটা প্রয়োগ করতে হবে। আদালতে এসে আসামি যদি নিরপেক্ষভাবে নির্ভয়ে সাক্ষ্য প্রদান করতে পারে, তারপরে গিয়ে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করতে পারে। তো এই ক্ষেত্রে এককভাবে কাউকে দায়ী করার আমাদের সামগ্রিক সরকার ব্যবস্থা, আমাদের শাসন ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা সবার ক্ষেত্রে আমি মনে করি দায়িত্বশীল হতে হবে এবং সবাইকে নিরপেক্ষতার সাথে আইনের শাসন, যে কথাটা আমরা বলি এখন, আইনের শাসন প্রয়োগ না করে অনেক ক্ষেত্রে আমরা ভয়ের শাসন দেখি। ভয়ের শাসনের মধ্যে তো ন্যায় বিচার কোনোভাবে মানুষ পাবে বলে আমি মনে করি। জি
আপনাকে শুনতে পাচ্ছি না। জি কামাল সাহেব, আমি শুনতে পাচ্ছি না। আপনি মিউট, আপনি মনে হয় মিউট অথবা নেটওয়ার্ক নেই। মোর্শেদ কামাল সাহেব আমরা শুনতে mute হয়ে পাচ্ছি, আছে। আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না। আপনার ফোনটা মিউট হয়ে আছে। আমরা পরস্পর শুনতে আমরা পরস্পর শুনতে পাচ্ছি। দুর্ভাগ্য হলো আসলে আপনারা আমি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা পরস্পর শুনতে পাচ্ছি। আমার দুর্ভাগ্য হলো আমি আসলে বিভিন্ন প্রবলেমে আপনাদের সাথে একত্রিত হইতে পারছিলাম না, মাঝখান দিয়ে আমার ব্রেক হয়েছে, যার জন্য এখন ছবিটা বোধহয় আমার দেখতেছি না, কিন্তু আপনাদেরকে শুনতে পাচ্ছি আমি সুন্দর। না, ছবিটা দেখছি না, তবে আপনার যে অডিওটা ঠিক আছে, আপনার হ্যাঁ, কথা শোনা যায়। স্যার আমি জনাব অ্যাডভোকেট এখন আপনাকে শোনা যায়। হুমায়ুন স্যার, আপনি একটু ভিডিও, আপনার ছবি শো হচ্ছে না, আপনার শোনা যাচ্ছে। আমরা আপনাকে আরেকটু করে আমরা আপনার কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা সময় নিচ্ছি আপনার কাছ থেকে। স্যার আসলে হুমায়ুন স্যার, আমরা আপনার ছবি দেখা যাচ্ছে না, কিন্তু কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার? আমি আমাকে ঠিক করে নিই, আপনারা ওনাদের কাছে যান, আমি একটু পরে আবার আসতেছি, আমি ছবিটাও দিতেছি। জনাব অ্যাডভোকেট নাজির স্যার, জি জি স্যার আপনি গতকালকে, আমরা যদি দেখি গতকালকে একটি হত্যাকাণ্ডের মামলা রায় হয়েছে, রিপাত এবং মিন্নি হত্যাকাণ্ড। সেখানে আমরা দেখেছিলাম যে মিন্নি প্রথমে ছিল এই মামলার সাক্ষী ছিল। একটা হত্যাকাণ্ডের পরেই, একটা ক্রসফায়ারের পরে, একটা আসামি হত্যাকাণ্ডের পরে মিন্নি আসামি হয়ে গেল। আসলে স্যার এটা নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা সারা দেশে লক্ষ্য করছি বা আছেন। তো এই বিষয়টা আসলে আপনি যদি একটু বলতেন যে আসলে এই বিষয়টা কিরকম হয়ে গেল না, একটু যে যিনি সাক্ষী ছিলেন তিনি আজকে ফাঁসির আসামি। স্যার এই বিষয়টা একটু বলবেন কি? এখন অনেকে আবার স্যার একটু ধন্যবাদ। আমরা আইনজীবী হিসেবে স্যার আরেকটু আপনাকে অ্যাড করে, সেটা হচ্ছে যে অনেকে আবার ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মন্তব্য করেছেন যে এই সিলেটের দর্শকের হত্যা মামলাকে আর করার জন্য, বা এটাকে পাবলিকলি যাতে প্রেস না হয়, শুধু এটাকে করার জন্য এটা একটা পরিকল্পিত রায় অনেকে বলছেন আর কি। আসলে এই কথাটা আপনি কিভাবে ব্যাখ্যা করেন, বা আসলে এই কথাটা কতটা সত্য আর কি আপনি মনে করেন? আমরা যারা আইনজীবী, আমরা আমাদের আদালতের রায়ের বিষয়ে আমরা শ্রদ্ধা পোষণ করি। আমাদের ব্যক্তিগত মতামত যাই থাকুক না কেন, যখন যথাযথ বিচারকের বা বিচারালয় থেকে একটা রায় প্রদান করা হয়, আমরা সেটাকে যে পর্যন্ত সেটা রিভার্স না হবে, অ্যাপিল হয়ে সেটা পরিবর্তন না হবে, সে পর্যন্ত আমরা ধরে নেই এবং আইন ধরে নেয় সেটা সঠিক হয়েছে। এখন প্রশাসন অথবা অন্য রাজনৈতিকভাবে কিভাবে কাজে লাগাচ্ছে সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখার বিষয়। এবং ফেসবুকে যা এসেছে সেটা কারো কারো মন্তব্য থাকতেই পারে, তবে আমরা এতটুকু বলতে পারি যে অপরাধী যেই হোক না কেন, বিচার ব্যবস্থার আওতাধীন এসে তার বিচার হবে, এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে গিয়েছে। এবং আমরা ল এনফোর্সিং অথরিটি যারা, তাদেরকেও আমরা ধন্যবাদ দিতে হয়, বিচারক মন্ডলীকেও আমরা ধন্যবাদ দিতে হয়। এবং ভিন্ন কি মতামত আছে, ভিন্নভাবে কি আসছে, সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা আইনজীবী হিসেবে তার বিপরীত বোধহয় মতামত এখন প্রকাশ করাটা বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে বলে আমরা মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিমত। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মতামত পেশ করার জন্য। আসলে এই ধরনের কথাগুলো যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়, বা অনেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলতে পারেন, সেটা আমরা মনে করি। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অনেক সময় এরকম ঘটনা অতীতে হয়েছে বলে আসলে অনেকে এই ধরনের কথা বলছেন বলে আমরা মনে করি আর কি, ধারণা করি। আমি অ্যাডভোকেট হুমায়ুন স্যার, তিনি আসছেন। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? নেট? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছেন? জি, আমিও শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার আপনাকে আমি আসলে, আমরা তো অনেক দূরে গিয়েছি, আমাদের প্রোগ্রামের প্রায় অর্ধেকের বেশি সময় আমরা করে ফেলেছি। আপনাকে আমি যে প্রশ্নটা করবো স্যার, সেটি হচ্ছে যে আসলে এই ধরনের অপরাধগুলো
যেমন অ্যাডভোকেট হাসিফ স্যার বলেছেন যে ছাত্র সংগঠনগুলোর সহ অবস্থান না থাকা হচ্ছে এটার অন্যতম একটি কারণ, যে বিশ্ববিদ্যালয় বা কলেজের ক্যাম্পাসগুলো আজকে একক ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ থাকার কারণে আসলে এই ধরনের ইয়েগুলো হচ্ছে। আসলে স্যার আপনি কি মনে করেন কিনা যে আসলে রাজনৈতিক একক আধিপত্যের কারণেই আসলে মানুষ অপরাধে উৎসাহিত হয় বা অপরাধ করতে সাহস বোধ করে, এটি আপনি মনে করেন কিনা স্যার? ধন্যবাদ আজকের সঞ্চালক এবং যারা শুনছেন। আসলে আমি সবচেয়ে দুঃখিত আন্তরিকভাবে যে মাঝখান দিয়ে এই পর্যন্ত আমি ওই টেকনিক্যাল কারণে আমি আপনাদের লাইভ থেকে দূরে ছিলাম। তো আজকে সম্পৃক্ত হওয়াতে আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং আমাকে আপনারা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং দর্শক শ্রোতাবৃন্দ যারা শুনছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করতেছি। আজকে যে সমসাময়িক ঘটনার মধ্যে বিশেষ করে সিলেটের এমসি কলেজে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে গেল, এটা আসলে জাতি হিসাবে এবং আমি একজন নাগরিক হিসাবে আমার বাক রুদ্ধ হয়ে আসছে। এই ধরনের একটা ঘটনা যে আজকে ঘটছে তা না, অতীতেও বিভিন্ন সময় ঘটে আসছে, কিন্তু এটা আস্তে আস্তে এর প্রবণতা এত ব্যাপক বৃদ্ধি পেয়েছে যে আসলে এখন দেওয়ালে আমাদের সকলেরই পিঠ ঠেকে গেছে। এখানে আমার কাছে প্রশ্ন করছেন আপনারা যে এটা সহাবস্থানের কারণে ঘটছে না দূরে থাকার প্রেক্ষিতে এটা ঘটছে, এটাই বিবেচ্য বিষয়। এখানে আমার অভিমত হলো এটা যে আসলে গণতন্ত্র, আমি কিন্তু প্রত্যেক গণতান্ত্রিক সরকারকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, কারণ গণতান্ত্রিক প্রেক্ষিতে যারাই সরকারে আসছেন তারা ভালো করবেন এটাই হলো কাম্য এবং করেও আসছেন অতীতে, তাদের আন্তরিকতার অভাব নেই। কিন্তু যে সরকারে যখন ক্ষমতায় আসে দেখা গেছে এক শ্রেণীর ছাত্র নামধারী কিছু সংখ্যক ব্যক্তি নিজেদের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে হলগুলো দখল করে রাখে এবং অন্য সংগঠনের ছাত্রছাত্রীদেরকে ওই হলে উঠতে দেন না। এই ক্ষেত্রে আমি বলবো যে যারা গভর্নমেন্টে আছেন তারা এটাকে আন্তরিকভাবে যদি দেখেন, তারা এটাকে নিবৃত্ত করা উচিত। এটাকে কোনো অবস্থাতে মানে অ্যালাউ করা উচিত নয়। যেহেতু আজকে যদি সংগঠনগুলোকে সবাই সহাবস্থান থাকতো তাহলে একে অপরের প্রতি যে চ্যালেঞ্জটা থাকতো সেটা আসতো। সমালোচনা না থাকলে কোনো গভর্নমেন্টও কখনো সার্থকতা লাভ করতে পারে না। সেই ক্ষেত্রে আমার অভিমত হলো এটাই যে সম্পূর্ণভাবে প্রত্যেকটা সংগঠন সহাবস্থান ভাবে ভাই ভাই হিসাবে একই হলে থাকবে এবং সেই ক্ষেত্রে যদি ক্ষুদ্রতম কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সেটাকে চ্যালেঞ্জ করা হবে এবং এই ধরনের এই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আমি মনে করি। স্যার, আপনি দীর্ঘদিন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং আপনার সেই সুনাম রয়েছে যে আপনি একাধিকবার অনেকবারই আসলে আপনার সততা এবং যোগ্যতা এবং ন্যায়পরায়ণতার কারণে আপনি অনেকবারই নির্বাচিত হয়েছেন। সেখানে দলীয় বিষয় মুখ্য বিষয় ছিল না, আপনি ব্যক্তি মুখ্য বিষয় ছিল না। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি স্যার, সেটা হচ্ছে যে দর্শনের বিচারগুলো বাংলাদেশে হচ্ছে বা আমরা প্রতিনিয়ত দেখছি যে নিম্ন আদালতে বাংলাদেশের অধিকাংশ হয়, যেমন আমরা এর আগে কি দেখলাম, আমরা দেখেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দর্শনের সেঞ্চুরি করা মানিক এক সময় পার পেয়ে গেছে এবং সিলেটে খাদিজা হত্যা মামলা, যাকে বদরুল নামে এক ছাত্রলীগ কর্মী দিনে প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে হত্যা করেছে। নিম্ন আদালতে রায় যাই হয়েছে কিনা, কিন্তু উচ্চ আদালতে প্রত্যেকেই আসলে কোনো না কোনো ভাবে জামিন পেয়ে যাচ্ছেন এবং খালাস পেয়ে যাচ্ছেন। স্যার, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আসলে এটি কি এই যে উচ্চ আদালতের রায় তারা খালাস পেয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে সরকারের ভাবমূর্তি আসলে কি মানুষ অসন্তুষ্ট বা কোন রাজনৈতিক প্রভাবের কারণে এটি হচ্ছে বলে আপনি মনে করেন কিনা, যে আসলে রাজনৈতিক প্রভাবের কারণে এই অপরাধীগুলো নিম্ন আদালতে শাস্তি পাওয়ার পরেও উচ্চ আদালতে তারা কিন্তু অহরহ খালাস পেয়ে যাচ্ছে, এটি আপনি মনে করেন কিনা যে রাজনৈতিক প্রভাবের কারণে এসব হচ্ছে? এখানে আসলে বিচারের উপরে কারো হাত নাই। একটা বিচার যখন সংগঠিত হয় তখন সেটা ফ্যাক্টস এবং ল দুটোকে পাশাপাশি রেখে একজন বিজ্ঞ বিচারক তার মতামত ব্যক্ত করে। আমি বলবো সেই ক্ষেত্রে একটা অপরাধ যখন সংগঠিত হয়ে থাকে সেখানে তাৎক্ষণিক পর্যায়ে যে আমাদের পুলিশ প্রশাসন ছিলেন তারা ইনভেস্টিগেট করবেন এবং অনেক সময় দেখা যায় ত্রুটিপূর্ণ ইনভেস্টিগেশনের কারণে আসলে আইনের ফাঁকে অপরাধীরা পার পেয়ে যায়। আবার পার পাওয়ার আরেকটা কারণ হলো যেখানে উপযুক্ত সাক্ষী প্রমাণের অভাব থাকে, সেই ক্ষেত্রেও অনেক সময় অপরাধীরা সাক্ষী প্রমাণের অভাবে পার পেয়ে যায়। ধরুন একটা জিনিস আছে যে একটা লোক অপরাধ করলো,
একজনকে হত্যা করলো অথবা রেপ করলো অথবা ডাকাতি করলো অথবা খুন সহ ডাকাতি করলো, বিভিন্নভাবে আসলো, কিন্তু আমাদের দেশের একটা প্রবণতা থাকে যে তাদের ভয়ে সত্যিকার অর্থে প্রকৃত সাক্ষীগণ কোর্টে আসি সত্য কথা বলতে ভয় পায়। সেই ক্ষেত্রে সরকারের একটা প্রধান করার প্রয়োজন, পৃষ্ঠপোষকতার প্রয়োজন। সেখানে সরকার যদি সাক্ষীদের নিরাপত্তা দেন তাহলে সাক্ষীগণ আসি সেভাবে নিরপেক্ষতার আলোকে তারা দেখছেন সেই ঘটনাবলীর উপরে সাক্ষী দেন, এই সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে বিচার হয় এবং বিচারে তখন দোষী নির্দোষী সাব্যস্ত করা হয়। এখন একটা মামলা যখন মারাত্মক একটা মামলা, যেমন খুন, ধর্ষণ, ডাকাতি, মার্ডার, এই সমস্তগুলা সাধারণত আমাদের দেশে বিজ্ঞ দায়রা জজ কর্তৃক বিচার্য বিষয়, এবং সেখানে আসলে এই ধরনের মামলাগুলো বিচার কার্য সংগঠিত হয়ে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে আমি আরো একটি প্রশ্ন আপনাকে করতেছি, যেহেতু আপনাকে আমি আমি অনেকক্ষণ পাই নাই। কথাটা আপনি প্রশ্ন করছেন সেটা তো আমি শেষ করতে, আমি সেই প্রশ্ন আমাকে যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা তো আমি সমাধান বা আমি সেই প্রশ্নের কনক্লুশন আসতে পারি না। আরেকটু স্যার আরেকটু যোগ করে দিচ্ছি, তাহলে আপনি একসাথে শেষ করতে পারবেন নাকি, সেজন্য একটু সময় নিচ্ছি। আপনাকে আরেকটু যোগ করে দিচ্ছি, বিচারের বিষয়ে কথা আসছে, সেহেতু আমি আপনার কাছে এটাও জানতে চাচ্ছি যে আপনি মনে করেন কিনা যে এই দর্শনের শেষ পর্যন্ত একটা ভালো বিচার হবে, বা শেষ পর্যন্ত রাজনৈতিক প্রভাব মুক্ত, আজকে ছাত্রলীগ যেভাবে বলছে যে এরা আমাদের কেউ নয়, উচ্চ আদালতে কেউ এই ধরনের থাকবে কিনা যে আসলে দলীয় কোনো প্রভাব মুক্ত একটি বিচার হবে, এটি কি জাতি প্রত্যাশা করতে পারে কিনা, বা আপনি মনে করেন কিনা হবে? স্যার একসাথে দুইটা প্রশ্ন উত্তরে আপনার কাছে চাচ্ছি। ধন্যবাদ। ঠিক আছে, আমি আপনার প্রশ্নটাকে আমি পাশাপাশি নিচ্ছি। তা আমি যে কথা বলছিলাম, সেক্ষেত্রে যখন বিচার হয়, দায়রা আদালত কিন্তু একটা জেলার সর্বোচ্চ বিচার আদালত, এবং সেখানে বেশি যে দুর্ধর্ষ যে সমস্ত মামলাগুলা সেগুলা সেখানে বিচার হয়ে থাকে। এই ক্ষেত্রে যখন একটা মামলার বিচার হয় তখন দেখা যায় যে আসলে প্রকৃত সাক্ষীগণ সঠিক কথা বলেন না, প্রেসারাইজ করার কারণে হোক অথবা আসলে প্রকৃত ঘটনা ঘটছে একটা, কিন্তু আদালতে সাক্ষী দেওয়ার সময় তখন তারা অন্যভাবে সাক্ষী দেন। তা একজন বিচারক যদি সাক্ষী প্রমাণ না পেয়ে থাকেন তাহলে কিভাবে তিনি রায়ে দোষী সাব্যস্ত করবে অপরাধীদেরকে? কারণ অপরাধীদেরকে দোষী সাব্যস্ত করার একমাত্র উপায় হলো সাক্ষী প্রমাণ। যদি উপযুক্ত সাক্ষী প্রমাণের অভাবে একটা মামলা আসামিগণ খালাস পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিচারকের করার কিছু নাই। এবং সেই ক্ষেত্রে যদি একজন বিচারক তার রায়ে যদি আসামিদেরকে খালাস দেন, সেই ক্ষেত্রে আমি বর্তমান সরকারের কথা বলতেছি না, যে কোনো গভর্নমেন্টে ক্ষমতা থাকুন না কেন, তাহলে সেই সময়ে আমরা বলবো অনেকে যারা ওকে সমর্থন করে যে না এটা সরকারের হস্তক্ষেপ ছিল, আবার বলবো যে না সরকার হস্তক্ষেপের কারণে এটা হয়েছে। কিন্তু যখনই একটা সুবিচার হয় সাক্ষী প্রমাণে, যখন সেই ক্ষেত্রে যদি রায় আসে সঠিকভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই বাহবাদী। ধরুন ফেনীর যে নুসরাত হত্যা মামলা, সেখানে 16 জনের মৃত্যুদণ্ড আদেশ হয়েছে, কিন্তু সেই সময় ওই হত্যাকাণ্ডটা কিন্তু জাতির বিবেককে নাড়া দিয়েছিল এবং সমাজের সর্বস্তরের লোক এটাকে হেট করেছিল, যার জন্য উপযুক্ত বিচার হয়েছে এবং অতি সহজেই সরকারও সেখানে সাহায্য করছে একটা জিনিস, যে যাতে ওই হত্যাকাণ্ডের ত্বরিত একটা বিচার হয় এবং সেই ক্ষেত্রে উপযুক্ত সাক্ষী প্রমাণ হয়েছে। আমি সেই ক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব, সেখানে যে লার্নের বিচারক যে রায়টা দিয়েছেন তার সাথে আমি কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিলাম। পরবর্তী পর্যায়ে আমি ওনার কাছে বিস্তারিত শুনেছি, সেক্ষেত্রে বলছে যে সেখানে যে সাক্ষী প্রমাণ হয়েছে পুলিশ প্রশাসন যেভাবে তদন্ত করেছেন মামলায় একেবারে অত্যন্ত সুষ্ঠুভাবে, কোনো অভাব ছিল না কোনো দিকে, যার জন্য সাক্ষীগণও নির্বিঘ্নে আসি কোর্টে সাক্ষী প্রমাণ দিয়েছে এবং সেই সাক্ষী প্রমাণের আলোকে তখন যে জাজমেন্ট দিয়েছে উনি বলছেন যে মৃত্যুদণ্ড দিয়েছে। এই ক্ষেত্রে তখন সর্বস্তরের জনগণ ওই রায়কে স্বাগত জানিয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো, যখন সাক্ষী প্রমাণের অভাবে অথবা আইনের ফাঁক করে কোনো লোক যদি খালাস পায় অথবা সাজা হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো না সঠিক। যেমন বিএনপি আমলে যে দিনাজপুরের ইয়াসমিন হত্যাকাণ্ড, সেটাও তো জাতিকে নাড়া দিয়েছিল। নাড়া দেওয়ার পরে তৎকালীন গভর্নমেন্ট খুব সুন্দরভাবে এটা তদন্ত করেছেন। পরবর্তী পর্যায়ে অন্য গভর্নমেন্টের আমলে হলেও সেখানে একটা মৃত্যুদণ্ড হয়েছে এবং এই মৃত্যুদণ্ড শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগে আপিল ছিল, যার জন্য সেটা কার্যকর হয়েছে। আমি মনে করি যে আসলে যখন জাতির বিবেককে নাড়া দেয়, সেই অপরাধী যদি সঠিকভাবে বিচার না হয় অর্থাৎ সাক্ষী প্রমাণ না আসে, সেই ক্ষেত্রে যদি খালাস হয় তখন আমরা বলি যে না এখানে সরকারের হস্তক্ষেপ ছিল, আর যদি সঠিকভাবে আসে তখন আমরা বলি যে না এটা সঠিকভাবে হয়েছে। আমরা এটাকে বলবো এই কথাটা যে মূল্যবোধের অবক্ষয়। এখানে আমাদের একটা কথা বলার থাকবে
যে আমরা যারা আত্মসমালোচনা সরকারের সমালোচনা করি বা অন্যের সমালোচনা করি, সেখানে সমালোচনা না করে আমরা বলবো সর্বাত্মক সহায়তা করবো এই সমস্ত জঘন্য হত্যাকাণ্ড অথবা এই সমস্ত জঘন্য অপরাধকে নিজ চোখে দেখবো, এবং সেক্ষেত্রে আমরা যদি সবাই দিক থেকে যদি এখানে সহযোগিতা করি, আমার মনে হয় সেখানে ন্যায় বিচার হওয়া সম্ভব। স্যার আমি আপনার কথা আমি একমত। আপনি যেটা বললেন যে বিএনপির আমলেও এইরকম একটি ঘটনা দিনাজপুরে ঘটেছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু স্যার আমি বলতে চাচ্ছি যে একটা ঘটনা হচ্ছে বিচ্ছিন্ন একটি ঘটনা আলাদা, আর ধরেন দীর্ঘদিন থেকে বিএনপির সময়ে দুই একটি ঘটনা ঘটেছে, সেটা আমরা সবাই জানি, আমরা দেশবাসীও জানি, কিন্তু আমি বলতে চাচ্ছি স্যার বিএনপির সময় কিন্তু এইভাবে একতরফা বিশ্ববিদ্যালয়, যেটা অ্যাডভোকেট হাসিবুর রহমান স্যার অভিযোগ করেছেন যে বিএনপির সময় সহ রাজনীতি ছিল, রাজনৈতিক দল যেই ক্ষমতা আসে না কেন তার ছাত্র সংগঠন একটু প্রভাব বিস্তার করবে, এটা হচ্ছে স্বাভাবিক কথা। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে টোটালি যদি একটা অন্যের মতকে একেবারে গলা টিপে হত্যা করার মতো অবস্থা, অন্যকে কথাই বলতে না দেওয়া হয়, সেই পরিবেশটা আর একটু কিছু ঘটনা, এই বিষয়টা তো একরকম হয় বলে আমরা মনে করি না আর কি, দেশবাসীও মনে করে না। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য স্যার, অনেকক্ষণ সময় দিয়েছেন। আমরা আসলে একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি, আমি অ্যাডভোকেট হাসিব স্যারের কাছে আবার চলে যাচ্ছি। স্যার আসলে এই ধরনের ঘটনা থেকে আসলে একেবারে সংক্ষিপ্ত আকারে বলবেন যে আমরা আসলে উত্তরণের উপায়টা কি, আমরা কি এইভাবেই থাকবো, আমাদের জাতিকে এইভাবে প্রতিনিয়ত দর্শনের যে অভিযোগগুলো আমাদের কাছে আছে বা যে দর্শনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, আমরা কি সেগুলো কন্টিনিউ বিয়ার করবো, মানে জাতি বয়ে চলবে, না আসলে এখান থেকে বাইর হওয়ার কোনো আমাদের বাইর করা দরকার, একটা রাস্তা বাইর করা দরকার যেখান থেকে আমাদের এই ধরনের ঐতিহাসিক কাজগুলো থেকে আমরা বের হতে পারি, আসলে কিভাবে সম্ভব আর কি? জি ধন্যবাদ। এই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হলো, ধর্ষণ কিংবা দেশের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সন্ত্রাস কিংবা বিচার ব্যবস্থা, এগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো বিষয় নেই। প্রতিটা জিনিস কিন্তু একটার সাথে আরেকটা সম্পৃক্ত। আমি মনে করি দেশে আজকে সবচেয়ে বড় যে সংকট, সেটি হলো গণতন্ত্রের সংকট, আইনের শাসনের সংকট। আমি শুরুতেই বলেছি যে আজকে দেশে সত্যিকার অর্থে আমরা যেটা মনে করি, দেশে আইনের শাসন নেই। দেশে, আমি একটু আগে বলেছি, স্যার হুমায়ুন স্যার শুনেছেন কিনা আমি জানি না, আমি শুনিনি। জি আমি বলেছি স্যার, এই যে এমসি কলেজের ঘটনা যখন ঘটে, তখন কমিশনার সাহেবের কাছে ওই নির্যাতিতা মহিলার হাজবেন্ড ফোন করেছিলেন বাহির হয়ে, হোস্টেল থেকে বের হওয়ার পর উনি ফোন করার পর কমিশনার সাহেব নাকি সেখানে ওসি সাহেবকে পাঠিয়েছেন, পুলিশ পাঠিয়েছে। কিন্তু পুলিশ তো জানে সেখানে কারা থাকে, ওনারা শিক্ষকদের অনুমতির জন্য অপেক্ষা করতে থাকলেন, এই ফাঁকে ধর্ষণকারীরা সবাই পালিয়ে গেছে। তাইলে এই যে নির্ভয়ে নির্ভীকভাবে নিরপেক্ষভাবে কেউ কিন্তু দায়িত্ব পালন করতে পারছেন। স্যার বলেছেন যে কোর্ট কাছারি বিচারটা করবে তো সাক্ষীর উপর নির্ভর করে, সেখানে সাক্ষী যদি নির্ভয়ে সাক্ষী না দিতে পারে, সেই সাক্ষীকে যদি সেই আশা সেই অভয় আমরা দিতে না পারি, তাহলে সাক্ষী কখনো সাক্ষ্য দিবেন। তা আমি মনে করি এটা আমাদের দেশে বর্তমান যে অবস্থা বিরাজ করছে, এটার সামগ্রিক পরিবর্তন দরকার, এবং সামগ্রিক পরিবর্তন করতে হলে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদেরকে ফিরে আসতে হবে, আইনের শাসনে ফিরে আসতে হবে। আইনের শাসনে আমরা ততক্ষণ পর্যন্ত এই ধরনের অপকর্ম চলতেই থাকবে। আপনারা দেখবেন দেশে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো আদালতে আসামিদের ফাঁসি হচ্ছে, কিন্তু তাতে কি আমাদের খুন বন্ধ হচ্ছে, ডাকাতি বন্ধ হচ্ছে, ধর্ষণ বন্ধ হচ্ছে? কোনোটাই কিন্তু বন্ধ হচ্ছে না। শাস্তিও হচ্ছে, অপরাধ হচ্ছে প্রতিনিয়ত। এর কারণ কেউ নিষ্কৃতি পাচ্ছে, কেউ সুযোগ আইনের সাক্ষ্য করে, কিংবা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়, কিংবা প্রশাসনিক আশ্রয় প্রশ্রয়। তা আমি এই জন্য বলবো এই বিষয়ের সামগ্রিক পরিবর্তন দরকার, আর সেটার জন্য আমাদেরকে শুরুতেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতে হবে, বহুদলীয় গণতন্ত্র, যেখানে বিরোধী মত থাকবে, সাংবাদিকরা নির্ভয়ে তাদের কলম চালাতে পারবে, মানুষ যেখানে নির্ভয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে, তাহলে এইসব অন্যায় অনাচার হয়তো প্রতিরোধ সম্ভব হবে। ধন্যবাদ জানাচ্ছি। আপনার পরামর্শ হচ্ছে আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি গণতন্ত্র ফিরে আসে এবং যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয়, সেই ক্ষেত্রে এই দর্শন বন্ধ হবে বলে আপনি মনে করেন। আপনাকে ধন্যবাদ আপনার মতামত প্রদানের জন্য। আমি চলে যাচ্ছি অ্যাডভোকেট নাজির আহমদ স্যারের কাছে। নাজির আহমদ স্যার, আপনি শুনতে পাচ্ছেন স্যার? ধন্যবাদ হাসিব সাহেবকে এবং হুমায়ুন সাহেবকে, এবং দুজনের সাথে আমি একমত যে আইনের শাসন, গণতন্ত্র এবং সরকারি ব্যবস্থার সহযোগিতা
এই তিনটা ওনারা বলেছেন যে অপরাধকে প্রতিরোধ করার জন্য। আমি তার সাথে যুক্ত করতে চাই যে আইনটা হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। মানুষের আভ্যন্তরীণ যে নীতিবোধটা কিন্তু আইনের মাধ্যমে হয় না, নীতিবোধটা আভ্যন্তরীণ ভাবে চেতনার মাধ্যমে তৈরি করতে হয়। সেজন্য মানুষের আচরণ সংশোধন করা একান্ত প্রয়োজন। সেই আচরণ সংশোধনের জন্য যে নীতিবোধে উদ্বুদ্ধ করার প্রক্রিয়াটা আমাদের চালু করতে হবে। সেজন্য পরিবার থেকে সেটা শুরু করা, আমি মনে করি পরিবার থেকে সেটাকে শুরু করতে হবে। প্রত্যেক পরিবার যদি নীতিবোধে উদ্বুদ্ধ হয়ে সন্তানকে লালন পালন করে, তাহলে তারাই জাতির ভবিষ্যৎ হয়ে জাতি গড়বে, সুন্দর জাতি গড়বে। পিতামাতার দায়িত্ব এখানে অনেক অপরিসীম। প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী প্রাইমারি থেকে আরম্ভ করে ভার্সিটি লেভেল পর্যন্ত অথবা মাদ্রাসা লেভেল পর্যন্ত সকল শিক্ষকের মোটিভেশনের দায়িত্ব, ছাত্রদেরকে মোটিভেশনের দায়িত্ব নিতে হবে। সিলেবাসে নৈতিক বিষয়কে সংযোজন করে ক্লাসের মধ্যে অল্প সময়ের জন্য হলেও নীতিবোধের ব্যাপারে বক্তব্য বা মোটিভেশন করা। যে যে ধর্ম পালন করে ধর্মতে উদ্বুদ্ধ করা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যার ধর্ম যদি পালন করে তাহলে সেক্ষেত্রে নীতিবোধে উদ্বুদ্ধ হতে পারে। এবং সামাজিকভাবে যেমন মসজিদের ইমাম খতিব তারা যখন বক্তব্য রাখেন জুমাতে অথবা নামাজের সময়, সেই সময় মোটিভেশন করতে হবে। এরপরে সামাজিক প্রতিরোধ একটা বিশাল ব্যাপার। সরকারের এককভাবে ল এনফোর্সিং অথরিটি এককভাবে পারবে না। যদি সমাজের মানুষ জেগে না উঠে তাহলে সামাজিক প্রতিরোধটা এখানে অত্যাবশ্যকীয়। এরপরে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, বিশ্ববিদ্যালয়ের সিনেট সিন্ডিকেট তারাও কিন্তু এখানে দায়বদ্ধ আছে। তারা তাদের দায়িত্বকে অ্যাভয়েড করতে পারেন না। সেদিক থেকে তারা নজর রাখতে হবে যে প্রতিষ্ঠান সেখানে ছাত্র বা প্রতিষ্ঠানের পরিবেশটা কিভাবে চলে এবং সেখানে কি ধরনের কার্যক্রম হয়। তারপরে আমি স্থানীয় সংস্থা যে ক্লাবগুলো আছে, যেমন মার্চেন্ট কমিটি আছে, গ্রাম এবং মহল্লাতে যারা নেতৃত্ব দেন তাদের এখানে ভূমিকা থাকতে হবে। এবং সর্বোপরি আইনজীবী আমরা যারা আইনজীবী, আইনের পেশার সাথে জড়িত, তারা এটা এটা মানি মেকিং ট্রেড নয়। আমরা আইনজীবীদের যে পেশা সেটা হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা, যেটা হাসিব সাহেব বলছেন যে রুল অফ ল, এটাকে এনফোর্স করা, এটাকে স্ট্রেংথেন করা, এটাকে শক্তিশালী করা। তাহলে আমরা যখন যদি জানি সুনিশ্চিত ভাবে কোনো অপরাধী, কোনো আইনজীবী যদি জানেন যে সত্যিকার অপরাধ করেছে, তাহলে তার পক্ষে না দাঁড়ানো, যেমন সিলেটে দাঁড়ায়নি। আবার যাতে সুনিশ্চিত ভাবে তার ন্যায়সঙ্গত অধিকার মুক্তি পেতে পারে নির্দোষ মানুষগুলো, সেজন্য আমরা আইনজীবীরা ভূমিকা রাখবে। যদি এটা সঠিক ভূমিকা রাখা হয় তাহলে অপরাধটা অনেকটা কমে আসবে। এরপর হলো বেকারত্ব। আমাদের 5 কোটি বা 6 কোটির মতো প্রায় যুব শক্তি যারা বিশাল অঙ্ক বেকার। এই বেকারত্ব যদি সমাধান না হয়, তাদেরকে যদি বিকল্প কার্যের ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে ডেভিল যে ব্রেইন, সেটা তাদেরকে অপরাধ প্রবণতা দিয়ে নিয়ে যায়। এজন্য আমাদের সার্বিকভাবে প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাদেরকে কর্মের সংস্থান করতে হবে অথবা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যাতে করে অন্যান্য ইউরোপ এবং আমেরিকা উন্নত রাষ্ট্রগুলিতে তারা পড়ালেখার পাশাপাশি তাদের আয়ের ইনকামের একটা সোর্স সেখানে তৈরি করে রাখা হয়েছে। আমাদের দেশেও সেটা যদি করা যায়, তাহলে ছাত্ররা সেখানে যে হোস্টেলে অথবা ওখানে বেকার বসে থাকা সম্ভব হবে না, তারা আর্নিং এর মধ্যে থাকবে। আমি শেষ করে দিচ্ছি, তাহলে আর দুইটা কথা বলতে চাই। তাহলে শালীন পোশাক আশাক, যেটা নাকি আমরা একপাক্ষিক ভাবে যদি আমরা একটা পক্ষকে দায়ী করি যুব সমাজকে, পাশাপাশি আমরা অনুরোধ জানাবো, আমরা আহ্বান জানাবো যে যারা নাকি আমাদের মা বোন যারা আছে তারাও শালীনভাবে যাতে চলে এবং তারাও যাতে নিরাপদ অবস্থান করে এবং এমন ডেঞ্জার জায়গাতে অ্যাভয়েড করে যাতে করে একটা অকওয়ার্ড পজিশনে পড়তে না হয়। তাহলে গার্ডিয়ান অথবা তাদের যারা তাদের নিকটতম আত্মীয়, তাদেরও কিন্তু এখানে ভূমিকা নিতে হবে। সর্বশেষ আমি বলতে চাই, ল এনফোর্সিং অথরিটি, নাকি আমাদের হুমায়ুন সাহেব বলেছেন, ল এনফোর্সিং অথরিটি যেটা তদন্ত থেকে শুরু করে সার্বিকভাবে যখন তাদের যে পেশাগত দক্ষতা, তাদের সততা, তাদের যোগ্যতা যদি আরো বাড়ানো যায় এবং আমাদের বিচারকদের যদি ইফিসিয়েন্সি বাড়ানো যায় এবং যদি বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় অপরাধের দিক থেকে আমরা আরো একটা উন্নত জাতি, আমাদের
মনন চেতনা নৈতিকতা আরো বৃদ্ধি পাবে, আরো উন্নত হবে। আমরা এই অপবাদ থেকে, আমরা এই লজ্জা থেকে আমরা অন্তত নিষ্কৃতি পাবো। ধন্যবাদ সকল। ধন্যবাদ স্যার আপনাকে। সর্বশেষ আমি আসছি জনাব অ্যাডভোকেট হুমায়ুন আহমদ স্যারের কাছে। স্যার, আপনি শুনতে পাচ্ছেন তো আমায়? জি, শুনতে পাচ্ছি। স্যার, যদি একেবারে সংক্ষিপ্ত ভাবে, যে আমরা একেবারে শেষ পর্যায়ে সংক্ষিপ্ত 1 মিনিট যদি বলেন যে আসলে এই অপরাধগুলো থেকে আসলে আমাদের বের হওয়ার উপায়টা কি, বা আমরা কোন উপায়ে বের হতে পারি? আমি এটা বলবো যে আসলে আমাদের দেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখছি যে অতীতে প্রায়, আমি তো অন্তত পক্ষে আমার এই 40 বছর হলো আমার প্র্যাকটিসিং লাইফ, অন্তত এই প্র্যাকটিসিং লাইফে আমি একটা জিনিস দেখেছি যে যে দলে ক্ষমতায় আসুক না কেন, অন্য দল তাদেরকে সঠিকভাবে কাজ করতে দেয় না। আসলে সমালোচনার স্বার্থে সমালোচনা না করে আমাদের উচিত সর্বদল মিলে যে গভর্নমেন্টে থাকুক তাকে সহায়তা করা। এবং আমাদের নজির ভাই সুন্দর কথা বলছেন, এটা পরিবার থেকে আসলে এই যে মূল্যবোধের অবক্ষয়, এটা পরিবার থেকে এটার প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং পরবর্তী পর্যায়ে যতগুলো সংস্থা আছে, প্রত্যেকটা সংস্থা নিজ নিজ অবস্থান থেকে যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করে থাকে, তাহলে এই ধরনের অপরাধ সংঘটিত হওয়ার কথা নয়। হাওবার আমি বলবো সকলের প্রতি আমার একটাই অনুরোধ, আসুন আমরা যে যে মনোভাবাপন্ন থাকি না কেন, অপরাধ অপরাধী, এবং অপরাধীকে সঠিকভাবে আমরা হেড করি, এবং অপরাধ যাতে না হতে পারে এটাকে আমরা প্রতিরোধ করার সর্বোত্তম চেষ্টা করি। পরিশেষে যে সমস্ত অপরাধগুলো সংঘটিত হয়েছে, বিচার বিভাগকে সাহায্য করি যাতে একটা সুন্দর সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ার মাধ্যমে এবং বিচারকের সঠিক রায়ের মাধ্যমে এই সমস্ত অপরাধগুলো সঠিক বিচার হয়, এই কামনা করি আমি সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ স্যার, আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা আজকে দেখেছেন আমাদের আদালত পাড়া অনুষ্ঠান। সেখানে আমাদের সাথে ছিলেন তিনজন বিজ্ঞ আইনজীবী, যারা দীর্ঘদিন থেকে লক্ষ্মীপুর আইন পেশায় দায়িত্ব পালন করছেন এবং একজন সুপ্রিম কোর্টে আইন পেশায় অলরেডি দায়িত্ব পালন করছেন। আমরা আজকের ওনাদের কথার শেষ সুর ধরে আমরা যেটা বলতে চাই, আসলে এই ধরনের অপরাধগুলো থেকে বাঁচার জন্য আজকে তাদের আইনজীবী হিসেবে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার যে পরামর্শগুলো আমাদের, সেটা হচ্ছে একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, যদি গণতন্ত্র ঠিক থাকে, যদি প্রত্যেক মানুষ তার মতকে উন্মুক্ত করতে পারে, সেক্ষেত্রে এই ধরনের অপরাধগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। এছাড়াও পারিবারিক ভাবে বা আমাদের যে স্কুল কলেজগুলো রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে বা বিভিন্ন সমাবেশে আমরা যে রাজনৈতিক দল করে সমাজ সংগঠন করি, সেখানে যদি আমরা আমাদের প্রজন্মকে নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করতে পারি, নৈতিক শিক্ষা আমরা দিতে পারি, সেক্ষেত্রে আমাদের অ্যাডভোকেট যারা নাজির আহমদ স্যার বলেছেন যে, তিনি বলেছেন যে আমাদের পরিবার থেকে শুরু করে, একটি ছোট বাচ্চাকে পরিবার থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে যদি আমরা নৈতিক শিক্ষা দিতে পারি, অপরাধগুলো তাকে মাথায় বুঝিয়ে দিতে পারি যেগুলো অপরাধ, সেক্ষেত্রে আমরা এই ধরনের অপরাধ থেকে নিষ্কৃতি দিতে পারি। এবং আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি ছিলেন, যারা বেকে অনেক যথার্থ সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন যে সমালোচনার স্বার্থে সমালোচনা নয় শুধু এর জন্য সমালোচনা, বরঞ্চ আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে, আমরা যদি সরকারের প্রতি বিরোধী দল এবং বিরোধী দল সরকারের প্রতি যদি তাদের সেই দায়িত্ব পালন করে এবং সেই সহানুভূতিশীল এবং পারস্পরিক যে সহাবস্থানের রাজনীতি যদি আমরা কায়েম করতে পারি বা কথা বলতে, সেক্ষেত্রে আমরা এই ধরনের অপরাধ থেকে মুক্তি পেতে পারি। আমরাও আজকে তাদের সাথে সুর মিলিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আপনাদের সবাইকে সে পর্যন্ত সুস্থ থাকে, ভালো থাকার জন্য আমি সবার প্রত্যাশা করছি, এবং আগামী দিনে আমাদের অনুষ্ঠানে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও। লিপ কেমন হুমায়ুন ভাই, হাসিব ভাই, ধন্যবাদ। জি ভাই, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, সঞ্চালককে ধন্যবাদ, দর্শক যারা আসছেন তাদেরকেও সবাইকে ধন্যবাদ। জি, সবাইকে ধন্যবাদ। আমিও মাঝখানে আমি শেষে আসছি, যার জন্য আমি অংশগ্রহণ করতে পারলাম না পুরা, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না স্যার, আপনি সব বলছেন সুন্দর করে। আসসালামু আলাইকুম।